বিএনপি কতটা আসন পাবে বলে মনে হয় আপনার কাছে? এটা মনে হওয়ার প্রশ্ন না, জনগণ নির্ধারণ করবে কত আসন দিবে। তারপর আমি প্রশ্নতে যাচ্ছি। বিএনপি বাংলাদেশের প্রেক্ষাপটটা এইরকম যে এই দেশ যত ভালো হোক আর খারাপ হোক যাই হোক, দ্বিমেরু টাইপের একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছিল দীর্ঘদিন। আওয়ামী লীগ না হলে বিএনপি, বিএনপি না হলে আওয়ামী লীগ। সেখানে আরেকটু অনেকখানি নিচে আর দুইটা দল ছিল, জাতীয় পার্টি আর জামাত ইসলাম। এখন পরিবর্তিত পরিস্থিতি, এখন বিএনপি আনপ্যারালাল বড় দল, এটা বাস্তবতা। কয়টা ছাত্র সংসদ নির্বাচনে শিবির কতটা ভালো করলো সেটা দিয়ে সামগ্রিকভাবে সারা দেশের নির্বাচন মূল্যায়ন করা যায় না। সেই বিবেচনায় মনে হয় বিএনপির বেশ কিছু দুর্নাম আছে, দোষ ত্রুটি আছে, চাঁদাবাজ দখলদারি নিয়ে নানান রকমের বদনাম তাদের ঘাড়ে এসে চাপছে, তাদের অনাকাঙ্ক্ষিত অনেক আচরণ আছে তাদের অনেক নেতাদের। তারপরেও মানুষ, সাধারণ মানুষের মধ্যে জিয়াউর রহমানের প্রতি যেই তাদের ভক্তি, সেটা তো অনেক মানুষের মধ্যে, একটু বয়োজ্যেষ্ঠ যারা এটা রয়ে গেছে, মধ্যবয়সীদের মধ্যে আছে। খালেদা জিয়ার দলবল নির্বিশেষে তার প্রতি যে মায়া এবং ভালো লাগা, তার যে বাংলাদেশপন্থী সার্বভৌমত্ব রক্ষার যে রাজনীতি, সেটাকে অনেকে পছন্দ করে, যারা তার দল করে না তারাও অনেকে পছন্দ করেন। সব কিছু মিলে ওভারঅল বিএনপির প্রতি সাধারণ মানুষের একটা টান আছে। সেই বিবেচনায় বিএনপি বাংলাদেশে অন্তত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনায় যাবে এরকম ধারণা করা হয়। এখন ভোট তো ভোটই, গোপন ব্যালটে ভোট হবে। মানুষ যদি পুরো ধারণা পাল্টে দিতে পারে, মানুষ চাইলে, সেটা তো আগাম আপনারা আমরা জানি না। আমার ধারণা এটাই বললাম যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠনের মতো সংখ্যা বলতে চান না। না, সংখ্যা বলতে চাই না। সংখ্যা আগাম এরকম সংখ্যা তো জরিপ ছাড়া বলা যায় না। জরিপ করা হয় বিজ্ঞান ভিত্তিতে, তাই সঠিক হয় না অনেক সময়। সুতরাং এই ধারণার কথা বলে লাভ কি? শুধু এটুকু বুঝি বিএনপির। বরং আমি এইখানে কাসেম ভাই যে আলোচনাটা করছিলেন ধর্মভিত্তিক রাজনীতি, এবং শেষ যে কথাটা বলছিলেন যে বিএনপির জামাতের বিরুদ্ধে বা অন্য দল ধর্মভিত্তিক আসছে, এটা নিয়ে কথা বলছে, এটা জামাতের কৌশল, জামায়াতকে দুর্বল করতে চাই বলছিলেন। তো এই বিষয়ে একটু আমার মতামতটা দিই। সেটা হচ্ছে, হ্যাঁ, এটা অবশ্যই কৌশল, কারণ রাজনীতি মানেই কৌশল। আর বাংলাদেশের রাজনীতি মানে শুধু কৌশল না, কৌশলের মধ্যে বেশি হচ্ছে অপকৌশল। এগুলো সব দলের মধ্যে কম বেশি আছে। জামায়াত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়ে ইসলামপন্থী দলগুলোর মধ্যে অনেকেই অনেকভাবে নিন্দা করেছে না? এই যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা একসঙ্গে হয়েছে জামায়াত ইসলামের সঙ্গে, তারা তো একসময় জামায়াত ইসলামকে ইসলাম বলেই মনে করতো না, ইসলামপন্থী বলেই মনে করতো না। আবার জামায়াত ইসলামও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে মোটেই সহ্য করতে পারত না, অত্যন্ত নেতিবাচক তাদের নিয়ে বলতো। আবার সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিবাদের সঙ্গে দীর্ঘদিন তাদের সুবিধাভোগী ছিল, সঙ্গে ছিল। সেই দুই দল এখন একসঙ্গে আসছে না, এটা কৌশল। আরেকটা বলি, কাসেম ভাইয়ের দুইটা প্ল্যাটফর্ম একসঙ্গে, তিনি খেলাফত মজলিস আছেন, আবার তিনি হেফাজতের সঙ্গে আছেন। হেফাজতের আমির সাম্প্রতিক যে কথাটি বলেছেন সব সংবাদ মাধ্যমে আসছে, আমি শুধু দেশ রূপান্তর থেকে ৪ আগস্টের তার বক্তব্যের জিসটুকু আপনাকে শুনাই। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াত ভণ্ড ইসলামী দল, প্রকৃত ইসলামী দল নয়। প্রকৃত ইসলামকে তারা ধারণ করে না। তারা মদিনার ইসলাম নয়, মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায়ের থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। আবার এই হেফাজতে ইসলামী আবার শেখ হাসিনাকে মঞ্চে তুলে একসঙ্গে বসে কওমি জননী উপাধি দিয়েছিল। যেই শেখ হাসিনা ৫ মে ১৩ সালে একদম নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে এতিম বাচ্চা, হুজুর, মাদ্রাসার ছাত্রদের কিভাবে খুন করেছিল, গণহত্যা চালিয়েছিল। সুতরাং যেই গণহত্যা শেখ হাসিনা চালাতে পারে, সেই শেখ হাসিনাকে আবার মঞ্চে তুলে পাশে বসে কওমি জননী উপাধি দেওয়া যেতে পারে। আবার এখন সেই জামায়াত ইসলামের সঙ্গে ভিন্ন প্ল্যাটফর্মের যারা এক সময় তাদের ইসলাম বলতেই স্বীকার করতো না, তারা আবার জোট করতে পারে, যুগপৎ আন্দোলনে যেতে পারে। আবার তাদের এখন আরেক পক্ষ, আবার হেফাজতের আমির, উনি আবার মুসলিম হিসেবেই স্বীকার করতে রাজি না, কাদিয়ানীদের থেকে খারাপ বলছেন, এরকম ভূমিকায় চিত্রায়িত করছেন, মওদুদি বা কায়েম করবে এসব বলছেন। সুতরাং ইসলামপন্থীদের মধ্যে বাংলাদেশে মোটা দাগে অনেক বিভেদ আছে।
সেই বিভেদ থাকার পরে আবার রাজনীতিতে এসে সেই বিভেদটা আরো বড়। অরাজনৈতিক ইসলামপন্থীদের মধ্যেই অনেক বিভেদ আমরা দেখি। যদি আমরা আল্লাহর আইন চাই, আমরা যদি হাদিস কোরআন মানি, তাহলে এত বিভেদ থাকার কথা না। সবার যদি মূল ভিত্তি ওইখানে হয়, ডালপালা নিয়ে বিভেদ, সেই ডালপালার বিভেদ বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে দেখি। এই কাসিম ভাই আজকে জামাতের সঙ্গে জোট আছে, কোনোভাবে আছেন, যদি জামাত দ্বারা প্রতারিত হয় এই নির্বাচনে গিয়ে, নির্বাচনের পরে এটাও বিচিত্র নয় যে এই কাসিম ভাই এই জামাতকে তখন প্রতারক বলবে এবং বলবে যে ইসলামের নাম নিয়ে নন ইসলামিক আলোচনা আর আচরণ করে। আশঙ্কাটা কেন আসলো আপনার শান্ত ভাই যে জামাত ইসলামী আসলে প্রতারণা করতে পারে? বাংলাদেশের রাজনীতিতে প্রতারণা করতে পারে না কে, সেই নামটা পারলে আগে বলেন। জামায়াত ইসলামের রাজনীতি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক ভুলের ডিপো, রাজনৈতিক ভুলের ডিপো। জামায়াত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ ছিল মুক্তিযুদ্ধের ওই ন্যাক্কারজনক ভূমিকার পরে, গণহত্যায় সংশ্লিষ্ট হবার পরে। জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং এই ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি চালু করার পরে সুযোগ পেল। 86 সালে সেই জামাত ইসলাম, এরশাদের মতো একজন স্বৈরাচার, তার বিরুদ্ধে সবাই আন্দোলন করছে, বিএনপি আন্দোলন করছে, শেখ হাসিনা গেল তার সঙ্গে আন্দোলনে, এই জামাত ইসলাম এরশাদের সঙ্গে 86তে আন্দোলন গেল, 10টা পোস্ট নিয়ে প্রথমবারের মতো সংসদে ঢুকলো। এই জামায়াত ইসলামের সঙ্গে যত দূরত্বই থাকুক, ইসলামিক আদর্শগত বাংলাদেশপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে তো মিলে না কোনোভাবে। এই জামায়াত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে মিলে 95-96তে আন্দোলন করলো, আন্দোলন করার পরে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করলো, এককভাবে ইলেকশন করলো, সেই ইলেকশনে মাত্র 3টে আসন পেল, আর আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ যদি সেইবার, জামায়াত যদি আওয়ামী লীগ এবং একা ইলেকশন বিএনপির বিপক্ষে না যায়, তাহলে সেইবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে না এবং শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জে পড়ে বা নেতৃত্ব ছেড়ে চলে যায়। বাংলাদেশে আজকে আওয়ামী লীগের হাতে যত অনাচার হয়েছে তার পরোক্ষ দায় জামায়াত এড়াতে পারবে? এরপরে সংক্ষেপে শেষ করি, 2001-11 আসলো। 1-11-এর সময়, তার আগে 5 বছর ধরে জামাতের 2জন নেতা মন্ত্রী ছিলেন। 5 বছর একটা টু শব্দ করে নাই যে এরা দুর্নীতি করছে বা আপনারা দুর্নীতি থামান, না হলে আপনাদের এই দায় আমরা নিব না, আপনাদের সঙ্গে আমরা থাকবো না, আমরা শুধু রাষ্ট্র ক্ষমতা ভোগ করবার জন্য সরকারে থাকবো না, দুর্নীতি হয় না, একটা শব্দ করেছে বিএনপির বিরুদ্ধে। 1-11 আসার পরে তারা ধোয়া তুলসীপাত হয়ে গেল, বিএনপি এককভাবে দুর্নীতিবাজ হয়ে গেল। 2 বছর পর্যন্ত 1-11 সরকারকে তোষণ করলো, একা নির্বাচনে গেল, মনে করলো ভালো করবে, একা গিয়ে কয়টা পেল? 2টা আসন পেল। ভোটের পার্সেন্টেজ তো বলার যোগ্যই না। 2014 সালের নির্বাচনে, তার আগে আওয়ামী লীগের অবস্থা যাতা অবস্থা মাঠে। বিএনপি নির্বাচনে যাবে, জামায়াত যেতে দিবে না, তাদের নেতাদের ফাঁসি হয়েছে, আন্দোলন কাজ করতে পারে না, যেতে দিবে না। বিএনপি জামায়াতকে ছাড়া গেল না। বিএনপি তো জামায়াতের সঙ্গে প্রতারণা করেন একবারও, সেবার যাওয়া উচিত ছিল, গেলে বিএনপি আওয়ামী লীগ হয়তো টিকতো না, সেটা জামায়াত বাধ্য করলো না যেতে। আবার পরবর্তীতে বিভিন্ন সময় এরকম জামায়াতের যে ঐতিহাসিক ভুলগুলি, সেই ভুলগুলি না হলে বাংলাদেশে আওয়ামী লীগ যে ক্ষতি করছে এটা করতে পারতো না। সুতরাং প্রতারণা বলেন, ভুল বলেন, এটা আমি শুধু জামাতের বেলায় বলছি না। বিএনপি, আমি বিএনপি সমর্থক, তারপরও বলি বিএনপিকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সেই বিএনপি জামায়াতকে একদিকে একসময় যুদ্ধাপরাধী বলে, একসময় মুক্তিযুদ্ধ বিরোধী বলে, গণহত্যাকারী বলে 71-এর, আবার তাদের সঙ্গে জোট করেছে। বিএনপি টেনে হিস্ট্রে আন্দোলন করে আওয়ামী লীগ এই সবাই মিলে এরশাদকে নামালো স্বৈরাচারী হিসেবে, সেই স্বৈরাচারের সঙ্গে জোট করেছে। আওয়ামী লীগও আবার মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সাজে, তারা জামাতের সঙ্গে জোট করে, স্বৈরাচারের সঙ্গে জোট করে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় পন্থী বলেন, বাম ঘরানা বলেন, মধ্যপন্থী বলেন, কোনো কিছু শেষ নেই আসলে, সবকিছু শেষ নেই।